স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো অবস্থানে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল, এতে অবশ্য একে অপরকে দোষারোপের মাত্রা বেশি। রাজনীতির বিবাদের সুযোগ নিচ্ছে অন্ধকারের শক্তি। এসব নিয়ে আজকের আলোচনা অভিযান অভিযোগ। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল। স্বাগত আপনাদের। আলাল ভাই, আমি আজকে বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে নৈশ ক্লাবে গুলি চালিয়ে যে 50 জনকে মারা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি একটি বিবৃতি পাঠিয়েছেন বেগম জিয়া। সেখান থেকে আমি একটু আপনাকে পড়ে শোনাতে চাই। আমার খুবই পছন্দ হয়েছে তার বিবৃতি। আমার কাছে মনে হচ্ছে যে তিনি খুবই শক্তিশালী এবং শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন যে ফ্লোরিডার অরল্যান্ডো শহরে নাইট ক্লাবে উগ্রবাদী দুষ্কৃতীদের হামলা শুধু অমানবিকই নয়, এটি কাপুরুষোচিত। এদের কর্মকাণ্ড সারা বিশ্বকে হুমকির মুখে ফেলেছে। আমরা মনে করি এই হামলা সহিষ্ণুতা, সামাজিক সম্প্রীতি ও মানবতার উপরে হামলা। তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের উপর কোন রাষ্ট্রীয় সীমানা নেই। সারা বিশ্বকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীরা নিজেদের মতাদর্শকে চাপিয়ে দিতে চায় মানুষের উপর। এটি করতে গিয়ে তারা হিংস্র প্রযুক্তির আশ্রয় নিয়েছে। এবং তিনি তার যে শেষ উদ্ধৃতিটা আমি দিতে চাই যে তিনি বলেছেন যে মানব সভ্যতার সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে যদি এই সন্ত্রাসবাদ নির্মূল না করা যায়। আলাল ভাই, স্ট্রং স্টেটমেন্ট। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তুলে বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা প্রযোজ্য, সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই বিষয়ে একটু আপনার একটা মন্তব্য শুনবো। আপনাকে ধন্যবাদ। এবং এই বিষয়টি আপনার মনে আছে খুব নিকট অতীতেই বিএনপির যে জাতীয় কাউন্সিল হলো 19শে মার্চ এই বছরের, সেই 19শে মার্চে উনি যে বক্তব্য দিয়েছিলেন কাউন্সিলে এবং একটি ভীষণ জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেখানেও কিন্তু এই ধরনের কথাগুলো এসেছিল। কারণ সন্ত্রাস এবং জঙ্গিবাদ যেটা আজকে সারা পৃথিবী ব্যাপী বিস্তৃত হয়েছে, এর বাইরে তো বাংলাদেশও না, আমেরিকাও না। সুতরাং সেখানে এই ধরনের কথা যেটা উনি কাউন্সিলে বলেছেন সেই কথাটিকে আবার নতুন করে পুনরুচ্চারিত হয়েছে থেকে এবং খুব শক্তভাবে শক্তিশালীভাবে বলেছেন। এবং এইটা বলা তখনই সম্ভব যখন নিজেদের অবস্থানটা অত্যন্ত পরিষ্কার থাকে এবং নিজের অবস্থান সম্পর্কে নিজের মধ্যে একটা দৃঢ় আত্মবিশ্বাস থাকে। না, আমি যেটা বিশ্বাস করি সেটা বলি, এটার প্রতি এটাই আমাকে সময়ে সুযোগে প্রতিপালন করতে হবে। আমি অসীম কুমার উকিলের কাছেও একটু বেগম জিয়ার এই বিবৃতিটি সম্পর্কে একটু জানতে চাইবো, যেখানে তিনি বলছেন যে শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ উদ্দীপ্ত বদ্ধপরিকরভাবে এই সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূল করতে না পারলে কালের পরম্পরা বিশ্বব্যাপী মানুষের সকল অর্জন সন্ত্রাসবাদের অন্ধগুলিতে হারিয়ে যাবে। আমার মনে পড়ে যে অসীম দা, এর আগের বার আপনি যখন এই অনুষ্ঠানে এসেছেন তখন আপনি এই কথাগুলি বলেছিলেন, বা এই ধরনের কথাগুলি আমরা আপনাদের মুখে বেশি শুনি। বেগম জিয়া আজকে যত শক্তভাবে বলছেন সেটিকে কিভাবে বলবেন? আসলে আপনি প্রশ্নটা করেছেন, উত্তরও আসলে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়েছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি, আমরা স্বস্তি পাচ্ছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরকম একটি বিবৃতি দিয়েছে। সুদূর ফ্লোরিডার অরল্যান্ডো শহরের নাইট ক্লাব, সেই ক্লাবে হামলা, বর্বরচিত হামলা, এটা নিন্দনীয়। এটা কি ভাষায় নিন্দা করবো, আসলে ভাষাও খুঁজে পাওয়া যায় না। এটা নিন্দনীয়। 50 জনের মতো মারা গেছে, 52 জন। আপনি বলছেন, আপনিও আমার মতো বলছেন যে বেগম জিয়ার বক্তব্যটিকে একটু স্বাগত জানানো যেতে পারে। তাহলে আমি একটু আপনার কাছে প্রশ্নে চলে আসি। আমি এখানে একটু এই জায়গাটা শেষ করে দিই। আমরা এরকম বাংলাদেশের যে বর্বরচিত হত্যাকাণ্ডগুলি হচ্ছে সেক্ষেত্রেও আমরা বিএনপির চেয়ারপারসনের এরকম বলিষ্ঠ অবস্থান আশা করছি। তাহলে বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে পারব। আমাকে আশাবাদী করেছে বেগম জিয়ার বিবৃতি যে তিনি আসলে একটি বলিষ্ঠ অবস্থান নিয়ে নিশ্চয়ই সব ক্ষেত্রে। না, এই অবস্থানটা কিন্তু বাস্তব ক্ষেত্রে আবার দেখি, মানে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তার অবস্থানটা কি একটু মানে এর মতোই শক্ত নাকি একটু নরম? না, এর মতোই শক্ত। কারণ কি, আপনাকে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আপনারাই প্রচার করেছেন, বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে অলরেডি একটি টিম খ্রিস্টান পাদ্রীর কাছে, নিহত মন্দিরের সেবায়েতের কাছে এবং একই সঙ্গে ওই যে নিহত মুয়াজ্জিনের পরিবারের কাছে প্রতিনিধিরা গিয়েছেন, সংহতি প্রকাশ করেছেন। এমনকি এমন কথাও বলেছেন যে আপনারা নিরাপত্তার অভাব বোধ করলে আমাদের দলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের বাড়ি ঘরের পাশে কাজ করবে। আচ্ছা, তার মানে এই ব্যাপারটি ক্লিয়ার। ভারতের বার্তা সংস্থা পিটিআই এর একটি প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে অসীম কুমার উকিল আপনার দিকে, যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা নিজ দেশের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইছেন। খবরটি আমাকে বিস্মিত করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা আওয়ামী লীগের সরকারের উপর আস্থা রাখতে পারছেন না, এরকম ভেবে নিব কিনা আমি? এই পিটিআই এর যে নিউজটা, এটা কি বলছে বাংলাদেশের সংখ্যালঘু, আমি যদি স্পেসিফিকলি বলি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ভারতের বার্তা সংস্থা পিটিআই কে বলেছেন, কালকে যখন এই কথাটি আমাদেরকে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছিলেন আমাদের অনুষ্ঠানে, আমরা কেউ বিশ্বাস করি না। আমরা বলেছি যে এই ধরনের কথা হয়তো তিনি বলেন নাই। তারপরে নিতাই রায় চৌধুরী বলেছেন যে না বলে থাকলে তিনি দুঃখিত, কিন্তু তিনি আবার পিটিআই কে এই কথা ঠিকই বলেছেন যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভারতের কিছু করা উচিত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রত্যাশা বেশি।
এবং পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যিনি এফডিসির এমডি ছিলেন, জি অভিনেতা। আপনার আমরাও পত্রিকায় পড়েছি, রানা দাশগুপ্ত উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, উনি কথাটা বলেছেন। আমরা এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি। আমরা যেটুকু জানতে পেরেছি উনি এই কথাটি বলেননি, এবং বলেননি যে সেটার কাউন্টার বিবৃতিও যাবে। এটি কোনো মতেই প্রত্যাশিত হতে পারে না। বাংলাদেশের একজন, আমি বাংলাদেশে আছি, আমি রাজনীতি করছি কিংবা আমি সমাজনীতি করছি বা আমি অন্য কোনো প্রফেশনে আছি, আমি ইনসিকিউর ফিল করছি বিধায় আমি অন্য রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাবো বা হস্তক্ষেপ করার আহ্বান জানাবো, এটা হতে পারে না, এটা নিন্দনীয়। যদি এরকম কোনো কথা উনি বলে থাকেন, তিনি কি প্রত্যাহার করছেন বা প্রত্যাখ্যান করেছেন? আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, জানার বোঝার চেষ্টা করেছি। উনি আমাকে আজকে আরো একজন আওয়ামী লীগের নেতা বলেছেন যে তিনি আসলে তাকে যখন জানতে চাওয়া হলো যে তিনি এই ধরনের কথা বলেছেন কিনা, তিনি বলেছেন যে এই কথা তিনি বলেননি। তিনি আরেকজন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা আমাকে এই কথা জানিয়েছেন। আমি অবশ্য জানি না আগামীকাল পিটিআই তে এই প্রত্যাহার করা হয়েছে কিনা, সেই বিষয়ে জানা গেলে নিশ্চয়ই জানা যেত। সৈয়দ মোয়াজ্জেম হাসান আল্লাহ, আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান? না আমি প্রশ্ন চলে যাব। এই বিষয়ে আমি যেটা বলছি, এই সংবাদটি প্রকাশিত হয়েছে কিন্তু বিদেশি গণমাধ্যমে, জি পিটিআই তে, এনডিটিভিও কভার করেছে, এবং সে জায়গাটায় কথাগুলো যেভাবে এসেছে, একটু ছোট্ট করে আমি বলি, মৌলবাদী ও জামাতিরা বাংলাদেশ থেকে হিন্দুদের মূলোৎপাটনের চেষ্টা করছে। আমরা মনে করি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে ভারত এক্ষেত্রে কিছু করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমাদের বড় আশা রয়েছে, তার উচিত এই বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা। কথাটা হচ্ছে তার উচিত, উনি কিন্তু ইনভাইট করেন নাই, আবার প্রকারান্তরে ইনভাইট করাও হয়েছে। ইংরেজিতে বলেছে যে ইউ শুড, হি শুড বা এরকম করে যেটা বলেছে, এরকম শব্দের তাৎপর্য অনেক কিছু দেয়া যায়। এই ক্ষেত্রে আরেকটি কথা আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাই, যেটা উনি যদি সংশোধনী দিয়ে সে বিদেশি সংবাদ সংস্থা থেকে সংশোধনী দিয়ে প্রমাণ করতে পারেন যে বলেন নাই, ভালো, ওয়েল। কিন্তু এর আগেও এমন কথা বলেছেন। আমরা জানি যে কণ্ঠ সৈনিক, মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মনোরঞ্জন ঘোষাল, তিনি এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি সমাবেশে মাসখানেক আগে প্রেস ক্লাবের সামনে বলেছেন যে ক্ষমতাসীন দলের লোকরা আমাদের সম্পদ এবং আমাদের সম্প্রদায়ের নারীদেরকে মৌলিক অধিকার বলে মনে করে। আবার ইমরানের সরকার, তিনি এই রিসেন্টলি বলেছেন যে আওয়ামী লীগ নেতারা মূর্তি ও মন্দির ভাঙছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার খই ফোটাবেন, আর সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি মন্দির ভাঙবেন, জমি দখল করে তাদের দেশছাড়া করবেন। এই কি আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা আর অসম্প্রদায়ের বাংলাদেশের নমুনা? শুধু জামাত শিবির ভাঙলেই প্রতিবাদ? অসীম দা, এই ব্যাপারে আপনার একটু মন্তব্য আশা করছি, যে শুধু তিনি যদি বক্তব্য প্রত্যাহার করেও থাকেন, তাহলে বিষয়টি সত্য কিনা যে সংখ্যালঘুর উপরে এই সময় অত্যাচার বেশি হচ্ছে, এবং সেটি আসলে শুধু যে রানা দাশগুপ্ত একা বলছেন ব্যাপারটা সেরকম না। মনোরঞ্জন ঘোষালের কথা আলাল ভাই বললেন, ইমরানের সরকারের কথা বললেন, আমি আরো অনেকের উদ্ধৃতি দিতে পারি। আপনি যদি দেখেন গত এক বছরে বাংলাদেশের যে সমস্ত টার্গেট কিলিং হয়েছে, তার 60% শিকার হয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। এটি ঘটনাগুলি ঘটেছে। সেখানে কোথাও পুরোহিত, কোথাও লেখক, ব্লগার, যে ফর্মেই বলেন একই না, এটা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে এই সম্প্রদায়গতভাবে আলোচনা নেই তা বলবো না, আলোচনাগুলি আছে, এবং এই সমস্যা সমাধান করে কিভাবে এগোনো যায়, এটাতে কিভাবে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায়, সে ব্যাপারে সবাই কাজ করছে। কিন্তু এটা যে কথাগুলি আসছে, কথাগুলি তো রাজনৈতিক। সেই রাজনীতিটা কি? আমরা এই বিষয়গুলি খুব যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সুন্দর সম্পর্ক বিরাজ করছে আজকের দিনে দাঁড়িয়ে। এটি নির্দ্বিধায় বলা যায় দুই দেশের মধ্যে একটি সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে দিয়ে আপনার ল্যান্ড বাউন্ডারি, সি, সামগ্রিক সমস্যার সমাধান হয়েছে, দুই দেশের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। ঠিক সেই মুহূর্তে এই রাজনীতিগুলি আনা হয়েছে। যারা করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি? বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার, এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে একটি ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক কিন্তু চির ধরাতে চাচ্ছে, এটি একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট আছে, আপনার পশ্চিমা বিশ্ব বিষয়গুলিকে আপনার যারা গ্রহণ করছে, যে একজন ধর্মীয় যাজক মারা যাচ্ছে, একজন পাদ্রী মারা যাচ্ছে, ভিক্ষু মারা যাচ্ছে, এই বিষয় বিদেশি মারা যাচ্ছে, সেখানে পশ্চিমা বিশ্বের দিক থেকেও
এই বিষয়গুলো অবজারভেশন করে। দাদা আপনার এই বক্তব্যগুলির সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমি যদি জানতে চাই যে এই কথা কি ঠিক যে আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু সম্পদের অধিকার করা হয়েছে, জমি দখল করা হয়েছে, তাদেরকে ভিটেমাটি ছিন্ন করা হচ্ছে? আপনি আমার কথা একটু যদি আপনি বিশ্বাস নাও করেন, আমি যখন রিপোর্টার ছিলাম আমি দেখেছি যে সত্যি সত্যি সংখ্যালঘুদের ভিটেতে ঘুঘু চড়ানো হয়েছে আওয়ামী লীগের আমলে। আমি ঘুঘুর ছবি তুলে এনেছিলাম। এগুলি বিশ্বাস অবিশ্বাসের বিষয় নিয়ে ব্যবহার করছে যে ঘটনাগুলি ঘটছে কিনা, ঘটনা কম বেশি ঘটছে। কথা হচ্ছে তারপরেও আওয়ামী লীগ সরকারের আমলে কথাটা বললে, এই সরকারের আমলেই প্রথম মানে এটা কি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সংকটটা কি রাষ্ট্রীয় নিরাপত্তার অভাব। সেই এই সরকারের আমলেই প্রথম আজকে যখন মন্দির ভাঙচুর হয়েছে তখন মামলা হয়েছে, থানায় মামলা গৃহীত হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করা হয়েছে। দাদা এই রকম ভাবে আর মন্দির ভাঙচুর হয়েছে কিনা কোন আমলে? সেটা হয়েছে, এই সরকারের 7.5 বছর পিরিয়ড যদি যোগ করেন তখন সেই হিসাবটা ভিন্ন দাঁড়ায়। না, এই সরকার 7.5 বছরের কথাই বলছে। হ্যাঁ, এই সরকারের 7.5 এর চেয়ে অনেক বেশি হয়েছে। আপনার মানে অন্য সরকারের সময় এর চেয়ে বেশি হয়েছে। আরে আপনি তো এগুলো দেখেছেন যে ভোলার কথা বলবেন, মানে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, সেটি হয়েছে। আমরা এই কোনো ঘটনার পক্ষপাতী না, আমরা তারপরেও বলছি যে আমাদের রাষ্ট্রীয় কাঠামো ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, ফলে পরিবেশের উন্নতি হচ্ছে। ঠিক আপনারা ধর্মীয় সংখ্যালঘুকে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন এবং তাদের ভোট ব্যাংক হিসেবে, এবং তাদের আসলে মানে এদিকেও যাওয়ার উপায় নাই ওদিকেও যাওয়ার উপায় নাই। বিষয়গুলো এরকম না। এই কথাগুলো তারাই বলছে। 47 সালে 31% ছিল ধর্মীয় সংখ্যালঘু, 71 সালে 21%, আজকে 10%। যাওয়ার উপায় নাই, বিষয়গুলো আমি দ্বিমত পোষণ করছি আর কি। সবাই সবার জায়গা। আলাল ভাই এই কথা তো ঠিক যে মানে অসীম দা যেটি বলছিলেন যে আসলে ধর্মীয় সংখ্যালঘুরা বা মতের দিকে যারা সংখ্যালঘু তারাই আক্রান্ত বেশি হচ্ছে, তারাই কেবল মাত্র আক্রান্ত হচ্ছে। মতের দিক থেকে যারা সংখ্যালঘু, মত ধর্মের দিকে যারা সংখ্যালঘু, ডেফিনেটলি হ্যাঁ তারাই বেশি আক্রান্ত হচ্ছে। তারা আক্রান্ত হচ্ছে। কিভাবে আক্রান্ত হচ্ছে আপনাকে আমি বলি। ব্লগাররা মতের দিকে সংখ্যালঘু, ব্লগাররা হচ্ছে, মসজিদের মুয়াজ্জিন হচ্ছে, শিয়া সম্প্রদায়ের লোকেরা হচ্ছে, আবার সেবায়েত হচ্ছে, পাদ্রী হচ্ছে, আবার বৌদ্ধ মন্দিরের যিনি মঠ প্রধান মঠোধ্যক্ষ তিনি হচ্ছেন। এটা তো হচ্ছে, এটা তো ঠিকই, এটা তো আমরা বলছি। এবং সেক্ষেত্রে আরো যদি আপনি রাজনৈতিক চিন্তা ভাবনার দিকে যান, সেখানেও যারা সংখ্যালঘু তারাই নিগৃহীত হচ্ছেন, তারাই বেশি করে নিগৃহীত হচ্ছেন। এবং সেই নিগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক দায় আপনার কাছে কতটা মনে হয়? রাজনৈতিক দায়টা আমি আসছি, আপনাদের মানে রাজনৈতিক দায় আমি আসছি, আপনার কথার উত্তর আমি দেব। দাদা যেটা এর আগে বলেছেন ভারত প্রসঙ্গ বা সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়গত যে প্রসঙ্গ, এটা নিয়ে রাজনীতি করার মোটেই আমি পক্ষপাতী না। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি, রাজনাথ সিং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরো 1 বছর আগে বলেছেন সীমান্ত সিল করে দেবেন। আবার তিনি ঘোষণা দিয়েছেন একই সঙ্গে আসামের নতুন সরকার তারাও বলেছে যে আমরা সীমান্ত সিল করে দেব, কোন প্রবেশাধিকার ওদের কথা কনসিস্টেন্সি নেই। আপনি অনেক কিছু মনে থাকে, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে তারা এটাও বলেছে যে বাংলাদেশের হিন্দুরা ওখানে গেলে নাগরিকত্ব সহজে দিয়ে দেবে। কনসিস্টেন্সি নাই, দুই রকম। একটু আগে কিন্তু আপনি এখানে বলেছেন যে নিতাই রায় চৌধুরী গতকালকে যে কথাটা বলেছে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে, কিন্তু আজকে দেখা গেল ওইটা সত্যি, বা পিটিআই দাবি করছে সত্যি। হ্যাঁ, ওইটা সত্যি, বা পিটিআই দাবি করছে, বা পিটিআই দাবি করছে সত্যি। সুতরাং সব কথা এইভাবে উড়িয়ে দেওয়া ঠিক না। ঠিক আছে, আমি একটু উড়িয়ে দিচ্ছি না, তবে আমার একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আলাল ভাই আমি আপনার কাছে থেকে ওই বিষয়টি একটু জানতে চাইবো যে আপনি বলছেন যে এটা নিয়ে আপনি রাজনীতি করার পক্ষপাতী না, কিন্তু বিএনপি সমর্থিত রাজনৈতিক দলের একটি বড় রাজনীতি হচ্ছে যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, সেটি প্রচারণা করা। এটা অনেক আগে না সেটি করা, কিন্তু আমি যখন ফিরবো তখন আসলে প্রশ্নটি করতে চাই অসীম দাকে, হাসানুল্লাহ কিনুর মতো এক মন্ত্রী থাকলে আর লাগে নাকি যে সংখ্যালঘু ধ্বংসের রাজনীতি। যে অসীম কুমার উকিলের কাছে হাসানুল্লাহ কিনুকে নিয়ে আসি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, আমি কোট করছি তাকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোদ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলছেন জাসদ থেকে মন্ত্রী করার প্রায়শ্চিত্ত করতে হবে, এবং তিনি বলছেন আজীবন করতে হবে। এই প্রায়শ্চিত্তটা আসলে কে করবেন? আমরা যতদূর জানি মন্ত্রী বানিয়েছেন প্রধানমন্ত্রী, তাকে করতে হবে, সরকারকে করতে হবে, আওয়ামী লীগকে করতে হবে, সৈয়দ আশরাফকে করতে হবে, কাকে করতে হবে বা কেনই বা করতে হবে? আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে জানাবো সে পরবর্তী। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব অসীম কুমার উকিল, জাসদ
থেকে মন্ত্রী করা প্রায়শ্চিত্ত করতে হবে, এ থেকে আমরা কি বার্তা নিচ্ছি, প্রায়শ্চিত্তটি আসলে কাকে করতে হবে? মানে আপনি এটি নিঃসন্দেহে আজকের দিনের আলোচনার বিষয়। তবু আমি একটু আগের কথাটায় আসি আর কি, ধর্ম নিয়ে যেটা বলছিলেন নাকি, আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে ধর্মের আগমন না, ধর্মীয় রাজনীতির আবরণ, ধর্মীয় রাজনীতিদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে ধর্মের নামে এই অপকর্মগুলি চলছে, এর দায় দায়িত্ব রাজনীতিবিদদেরকে নিতে হবে, স্পেশালি যারা ধর্মভিত্তিক রাজনীতিগুলি করছে, যারা ধর্মশ্রী রাজনীতিকে। আওয়ামী লীগ করছে ধর্মভিত্তিক রাজনীতি? না, ধর্মভিত্তিক রাজনীতি আওয়ামী লীগ করে না। করছে না, আওয়ামী লীগ ধর্মভিত্তিক রাজনীতি করছে না বলেই মানে কথাগুলো বলার সুযোগ পাচ্ছে। করছে বলেই সংবিধানে থেকে যাচ্ছে ধর্মনিরপেক্ষতার পাশাপাশি রাষ্ট্রধর্ম করছে বলেই। আমি তো সেটা পরিবর্তন চাই, দেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে। আমি আইসোলেটেড হয়ে করতে চাই না। আমি যে জিনিস ঢাকা ভাগ করেন, আপনি আইসোলেটেড যে কোনো আরবিটারি সিদ্ধান্ত নেন, আপনি আইসোলেটেড এটা করতে চান না কেন? কারণ আপনি ধর্মের রাজনীতি করেন না। আমি এদেশের মানুষকে, আমি মুক্তিযুদ্ধ চেতনা বাংলাদেশ করেছিলাম, ৭৫ পর্যন্ত ধর্মভিত্তিক রাজনীতিগুলি ছিল না, ৭৫ পরে শুরু হয়েছে। আমি সেই জায়গাটায় আপনি সেটা ফলো করছেন, ৭২ সংবিধানে ফিরে যেতে চাচ্ছি, স্বীকার করে আপনি ৭২ সংবিধানে ফিরে যেতে চান, ফিরে যেতে চাই সকলকে সাথে নিয়ে। আমরা আইসোলেটেড হতে চাচ্ছি না। সকলের মধ্যে কে আছে? আমরা সবাই বলে আমরা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, সেই জায়গাটা যখন বাস্তবে রূপায়িত হবে তখন সবাই মিলে দাঁড়াবো। ৭২ সংবিধানে সবাই বলে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, আপনারা বলেন আপনারা মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের জায়গাটা আমরা আপনাদের দেখতে পাই না। আমার কাছে মনে আপনারাও ধর্ম নিয়ে রাজনীতি করেন। সেটা আমার মতামত। তারপরে আসেন আজকে বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্য রাখছেন। বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভায়, এটা ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যেখানে কেন্দ্রীয় কমিটির সমস্ত নেতৃবৃন্দ থাকেন, যেখানে প্রতিটি জেলা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকে। এটি আসলে মূল ফোরাম যেখান থেকে রাজনীতিটা বের হয়ে আসে। এটা 2 দিনব্যাপী বর্ধিত সভা। এটা আমাদের সময় 2 দিন 3 দিন 4 দিন চলতো, রাজনীতির আলাপ আলোচনাগুলি হতো, যেটি গতকাল উদ্বোধন করেছেন আমাদের মাননীয় সেতু সড়ক যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব। উনিও কালকের উদ্বোধনী ভাষণে একটি ডাইমেনশন দিয়েছে ছাত্র রাজনীতির ক্ষেত্রে। বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন গুলি অনতিবিলম্বে করা দরকার ছাত্র রাজনীতির ঐতিহ্য ফিরে আনার জন্য। তিনি বলেছেন এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করি। আবার আজকের দিনে দাঁড়িয়েও সৈয়দ আশরাফ বক্তব্য রেখেছেন, সেখানে বক্তব্য রাখার ক্ষেত্রে তিনি জাসদের বিষয়টাকে এনেছেন। এটা তো মানে সৈয়দ আশরাফরা তখন ছাত্র রাজনীতি করেন যখন জাসদের সৃষ্টি, ৭২, ৭৩, ৭৪ বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। উনি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে জাসদের সৃষ্টি। আদর্শিক স্লোগান দিয়ে এই ভূখণ্ডে সমস্ত আমরা সেই ইতিহাস জানি দাদা, প্রায়শ্চিত্তটা কার করতে হবে? না, আমি সেই জায়গাটা মানে ইতিহাসটাকে টানতেছি এই জন্য যে ইতিহাসটাকে তো আমি পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারবো না। আজকের ইতিহাসটাকে স্মরণ করিয়ে দেওয়া, সমাজতন্ত্রের আগে বৈজ্ঞানিক সমাজতন্ত্র স্লোগান দিয়ে সমাজতন্ত্র ঠাকুরের নামে যে জাসদের সৃষ্টি হয়েছিল, এটা একটি ষড়যন্ত্রের অংশ। আজকের ছাত্র সমাজকে উনি সতর্ক করে দিতে চাচ্ছেন। আজকের ছাত্র সমাজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্র সতর্ক করবেন কিনা, আমরা যে তিনি তো তার মন্ত্রিসভায় তাকে স্থান দিচ্ছেন। হ্যাঁ, আমরা জোটগতভাবে মুক্তিযুদ্ধ সকলকে মিলে আমরা মন্ত্রিসভা গঠন করেছি। তার মানে তো আমি জাসদের ইতিহাস বলে যেতে পারি না, তার মানে তো এটা আমি জাসদের ইতিহাস বলবো না, তো সেটা তো হতে পারে না। তার মানে এই ইতিহাসগুলিকে স্মরণ করিয়ে দেওয়া, ভবিষ্যতের জন্য নতুন করে কোনো ষড়যন্ত্রের ফাঁদে কেউ পারা না দেয়। আপনি খুব ক্যাটাগরিক্যালি, আমি যদি আপনাকে বিশ্বাস করি, আপনার কথা যদি মেনে নেই, তাহলে জাসদের যে অপরাধ 1972 থেকে 1975 সাল পর্যন্ত, সেটি তো কোনো অংশে বাংলাদেশের বিরুদ্ধে অপরাধের চেয়ে কম না। আজকে যদি সৈয়দ আশরাফকে আমি মেনে নেই, জাসদের অপরাধ হচ্ছে সেই পর্যন্ত যেই পর্যন্ত হচ্ছে বঙ্গবন্ধুর খুনের যে প্রেক্ষাপট সেটি তারা তৈরি করেছেন। সেই জাসদের লোককে মন্ত্রী বানানো খুব দরকার ছিল কিনা সরকারের? সেটা সময়ের বিবর্তনে তো বন্ধু হয় অনেকে, সময়ের বিবর্তনে অনেকে শত্রুও হয়। রাজনীতিতে চিরশত্রু চিরবন্ধুর সংখ্যাটা ভিন্ন প্রেক্ষাপটে হয়। আমরা সকলে মিলে একটি জায়গায় দাঁড়িয়েছি, মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসীরা। আমরা মনে করি এগিয়ে যাওয়া, আমরা সেই কথাটা আজকের প্রজন্মকে যেমন জানিয়ে দিতে চাই, ঠিক তেমনি মন্ত্রিসভা সদস্যদেরকে জানিয়ে দিতে চাই। প্রায়শ্চিত্তটি কার করতে হবে বলে আপনি মনে করছেন? যদি প্রায়শ্চিত্ত করতে হয় কারো, দেশবাসী করতে হবে। মন্ত্রী বানালেন শেখ হাসিনা, দেশবাসী কেন করবো? আমরা চাচ্ছি সেই বিষয়টাকে তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আপনাকে স্পেসিফিক আপনি যে জায়গাটা জানতে যাচ্ছেন, আজকের
হাসানুল হক ইনু মাননীয় মন্ত্রী, তথ্যমন্ত্রী, উনি কিন্তু সরকারের মুখপাত্র নয়। না, সরকারের মুখপাত্র নয়, সরকারের কিন্তু তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী কিন্তু উনি বিদেশে তথ্যমন্ত্রীকে সরকারের মুখপাত্র কিছুটা মনে করা হয়। কিছু আমাদের দেশে তথ্যমন্ত্রী সরকারের মুখপাত্র বলে সরকারের কিছু নাই। মুখপাত্র আমাদের দেশে কে আসলে? না, সরকারের মুখপাত্র আমাদের না, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, সকল মন্ত্রীর মন্ত্রী, উনি যখন বলবেন সেটা হতে পারে। সেটা হচ্ছে সরকার। আর এমনি সরকারের কোনো মুখপাত্র নাই। না, ক্যাবিনেট মিটিং যখন হয়, ক্যাবিনেট মিটিং এর পরে আপনার ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফিং করেন ক্যাবিনেট মিটিং এর। সেটা হচ্ছে সরকারের মুখপাত্র। হ্যাঁ, আমি সেইভাবেই যাব। আচ্ছা, ঠিক আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, উনি যখন কথা বলছেন নাকি না, উনি কতটুকু বলতে পারেন আর কতটুকু বলতে পারেন না, সেই জায়গাটা উনি বিবেচনা রাখছেন কিনা, এই বিষয়গুলি মাথায় রাখা দরকার। আলাল ভাই, আপনি এই সম্পর্কে কোনো কিছু না বললে বা বললে আমি চট করে পরের প্রশ্নে যেতে পারি আপনার কাছে। এই সম্পর্কে তো একটু বলা খুব বেশি তাগিদ অনুভব করছি। কারণ হচ্ছে যে দাদা যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো সবিরোধী আমার মনে হয়। আমি খুব ছোট করেই বলার চেষ্টা করছি। সেটা হলো যে আপনি চিরশত্রু কিংবা চিরবন্ধু এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারবেন না। ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে, এটা হতে পারে, না, ক্ষণে ক্ষণে পরিবর্তন বলছি না। কিন্তু সেই পরিবর্তনের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দিতে চাচ্ছেন এটা কিন্তু পরিষ্কার হলো না। আমি ক্ষণে ক্ষণে পরিবর্তন কিন্তু আলাল বলছি। ভাই, এই কথা তো ঠিক আপনি যে সতর্ক করছেন। মৌলবাদের উত্থান এবং জামায়াতে ইসলামীর কাছে পতাকা দেওয়া প্রতিরোধ করার জন্য স্বাধীনতার শক্তিগুলির এক হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ এবং জাসদ এক হয়, খুব দোষ কি দেওয়া যাবে না। আমি সেই জায়গাটা ক্ষণে ক্ষণে পরিবর্তনের কথা বলছি না, 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 সেটা তো এটা সময়ের বিবর্তনে সময়ে 1 দশক 2 দশক 3 দশক একটি পরিবর্তন হতেই পারে। শোনেন, আমি সেই জায়গাটা আসছি। সেইটা হতো যদি আমরা দেখতাম যে নিজের ঘরের মধ্যে সবকিছু ঠিক আছে। উনি হাসানুল হকের সঙ্গে কজন লোক আছে, সেখান থেকেও তো ঝরে পড়ে গেল কতগুলো। মনিরুদ্দিন খান বাদল চলে গেল, নাজমুল হক প্রধান চলে গেল, শরীফ নুরুল আম্বিয়া চলে গেল, অনেকে চলে গেলেন। তো এইখানে বুঝতে হবে যে লোকটার ভিত্তি যদি এত শক্তিশালী হয়, বরং যেটা দাদা বলার চেষ্টা করেছেন যে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা, উনি কাকে ক্যাবিনেটে রাখবেন না রাখবেন। প্রধানমন্ত্রী হয়তো প্রয়োজন মনে করেছেন যে খালেদা জিয়া বিষয়ক একজন মন্ত্রী দরকার, যে নিয়মিত খালেদা জিয়াকে গালিগালাজ করবে ভদ্র ভাষায় এবং কুচ্ছাটনা করতে থাকবে। সেই জন্য হয়তো ইনুকে রেখেছেন। প্রধানমন্ত্রী ভেবেছেন যে আওয়ামী লীগের কোন লোক এরকম করতে রাজি হবে না। আওয়ামী লীগের কোন লোককে দিয়ে এটা করানো সম্ভব না, তাহলে এটা দলীয় বিরোধের স্থায়ী পর্যায়ে যাবে। সেই জন্য অথবা মানে আপনার বক্তব্যে এটা বোঝা গেল যে শেখ হাসিনা আসলে দলীয় বিরোধ বিএনপির সঙ্গে চান না। একটা বাক্য আমি এখানে বলতে চাই, মানে বলা খুব জরুরি। দাদার পদটা হচ্ছে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক, জি। আর এই হাসানুল হক ইনু সাহেবকে দেওয়া হয়েছে বর্তমান মন্ত্রী পরিষদের অপপ্রচার সম্পাদক। কারণ যত অপপ্রচার আছে বিরোধী দলের বিরুদ্ধে ক্রমাগত করতে থাকেন, এবং এমন বডি ল্যাঙ্গুয়েজ, এমন ফেসিয়াল এক্সপ্রেশন তার, সেটা দেখলে মনে হয় লোকটা এখনই পারলে বোধহয় সেই 1974 যেভাবে করেছিলেন ওইভাবে এই মুহূর্তে উনি করে দেবেন। কিন্তু ইনু ভাই অবশ্য আমার এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে এর মধ্যে আমি মিথ্যা কোনটি বলি সেইটি একটু বলার জন্য। মিথ্যা না, মিথ্যা কতটুকু বলতে পারেন সেটাও একটি বিষয়। আমি এটা মিথ্যা বলবো না। ইনু ভাই আমার সিনিয়র মানুষ, আমি বলবো অসত্য। অসত্য, আচ্ছা আচ্ছা, আপনি সংসদীয় ভাষাতে ইয়ে করছেন। আলাল ভাই, আমি আপনার কাছে ফিরবো একটি বিরতি নিয়ে, যে কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বিএনপির নতুন কমিটি ও গঠনতন্ত্র নিয়ে আজ প্রকাশিত একটি পত্রিকা দৈনিক সমকাল, আপনি নিশ্চয়ই জানেন, বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে এক নেতার এক পদ নীতি বাস্তবায়নে বিএনপির মধ্যে তীব্র অসন্তোষ চলছে। এই নীতির প্রতি আপনাদের বেশিরভাগ নেতা একমত হতে পারছেন না। আপনি সহ মাত্র 4 জন এক পদ রেখে অন্য সব পদ ছেড়ে দিয়েছেন। এর জন্য বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নিয়মিত তদবির চলছে, দর কষাকষি করছেন অনেকে। এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চাই। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশের জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এক নেতার এক পদ নীতি বাস্তবায়নে বিএনপির মধ্যে তীব্র অসন্তোষ যে চলছে, এই ব্যাপারে একটু আপনার মন্তব্য শুনতে চাইছিলাম। এই ব্যাপারে আমার মন্তব্যটা হচ্ছে যে আমি আভ্যন্তরীণ বিষয়ে আসার আগে একটি রেফারেন্স এই প্রসঙ্গে টানতে চাই। আমাদের মনে আছে নিকট অতীতে টিআইবি একটি রিপোর্ট দিয়েছিল প্রেস কনফারেন্সের মাধ্যমে, যে জাতীয় সংসদের নির্বাচন বর্জন করে বিএনপি সংসদে নাই, তারপরেও সরকারের পক্ষে স্তুতি হয়েছে 7,500 কম বেশি, আর বিএনপির বিপক্ষে কথা হয়েছে 7,268। তার মানে বিএনপি কত বড় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা একটি রাজনৈতিক সংগঠন অথবা জনসমর্থিত একটি শক্তি। তাই সেই শক্তির মধ্যে অন্তর্ভুক্ত থাকার জন্য যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ একটু উচ্চাকাঙ্ক্ষী হবেন, একটু বেশি পদের অধিকারী হতে চেষ্টা করবেন, এইটাই তো স্বাভাবিক। আর নিয়মটি যেহেতু এইবার প্রথম হয়েছে, সুতরাং অ্যাডজাস্টমেন্টের জন্য অনেকের ক্ষেত্রে এটা একটু সমস্যা হচ্ছে। এটা ভেরি করে মানুষের মধ্যে প্রকৃতিগতভাবেই অনেক সময় ভিন্ন মাত্রার জিনিস পরিলক্ষিত হয়। কিন্তু আমি মনে করি যে যেহেতু কাউন্সিলে এটা পাশ করা হয়েছে,
এই জন্য এক নেতার এক পদ এই নীতিতে যারা গুরুত্বপূর্ণ একাধিক পদে আছেন তাদের অবিলম্বে এটা ছেড়ে দিয়ে সম্মান দেখানো উচিত। আলাল ভাই, সাঁড়াশি অভিযান চলছে পুলিশের সন্ত্রাসবাদ এবং জঙ্গি দমনে, সেখানে গ্রেপ্তারকৃত যে 2000 বিএনপি নেতাকর্মী বলা হয়েছে, পাশাপাশি আপনাকে আরেকটা তথ্য দিই, 2500 হচ্ছে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাহলে কি এই পরোয়ানাভুক্ত আসামিরা বিএনপি নেতাকর্মী নাকি মানে এরা কারা আসলে? চমৎকার একটি কথা আপনি বলেছেন। আপনাকে আমি এবারে একটি সর্বশেষ একটি তথ্য দিই পুলিশ হেডকোয়ার্টারের। 36,000 সাজাপ্রাপ্ত আসামি আত্মগোপনে, প্রতি মাসে সাজাপ্রাপ্ত পরোয়ানার মানে ওয়ারেন্ট, যেটা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট যেগুলো পলাতক আসামিদের, সেটার গড়ে মাত্র 2% পুলিশ তামিল করতে পারছে। এখন এই তালিকায় কারা আছে, যেটা আপনি প্রশ্নটা করেছেন সেটার সঙ্গে ভেরি পার্টিনেন্ট। এই তালিকায় শীর্ষ সন্ত্রাসী, চোরাচালানি, মাদক ব্যবসায়ী, ডাকাত, চোর, ধর্ষক ও হত্যা মামলার আসামি রয়েছে এবং 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত আসামিও রয়েছে। তার মানে এখানে ওই 2014 নির্বাচন বিরোধী আন্দোলনের আসামিরা নাই কিন্তু নাই। হ্যাঁ, এটা কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের তথ্য আপনাকে নাই। আমি তো সেটাই জানতে চাইছিলাম যে আপনারা যে বলছেন যে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা, চালাল ভাই আপনি এক্স্যাক্টলি হচ্ছে তো সেটাই তো বলছি যে এই আপনি পুলিশ যেটা বলছে যে আমাদেরকে তামিল করার জন্য আমরা অভিযানে নেমেছি, কিন্তু সেখানে বিএনপির কারো নাম তো এটার মধ্যে উল্লেখ নাই, তাহলে পুলিশের ভাষ্যের সঙ্গে মিলছে না কাজে। কিন্তু আপনারা যে বলছেন যে বিএনপি নেতাকর্মী 2000 গ্রেফতার হয়েছে, তারা আসলে কারা? আপনি কি আপনার এলাকার কারো কথা বলতে পারেন যাদেরকে পুলিশ এই সাহায্য অভিযানে গ্রেফতার করেছে? পারি পুলিশ অভিযানে করেছেন যারা আসলে মামলার পরোয়ানাভুক্ত আসামি নয়। শুধু সেইটা না, মামলার পরোয়ানাভুক্ত আসামি তো নাই, সর্বোচ্চ আদালত কর্তৃক সর্বশেষ নির্দেশিত সিআরপিসি 54 ধারা এবং 167 এইটাকে লঙ্ঘন করে গতকাল রাতে আমি একটি উদাহরণ আপনাকে দেই। আমার রমনা থানায়, ঢাকা শহরের রমনা থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল্লাহ, তাকে গ্রেফতার করেছে সাদা পোশাকে এবং বাসায় বলেছে যে ডিবি অফিসে আসেন। ডিবি অফিসে গিয়ে তার অভিভাবকরা যোগাযোগ করেছে, তখন বলেছে আমরা গ্রেফতার করি নাই। এখন পর্যন্ত সেই ছেলের কোনো খোঁজ নেই। আচ্ছা, ঠিক আছে, এটি একটি স্পেসিফিক অভিযান 54 ধারা উল্লঙ্ঘিত হয়েছে। জনাব বসিম কুমার উকিল, এই সাঁড়াশি অভিযান একটু বলতে চাই যে 3 দিনে 3000-এর বেশি গ্রেফতার হয়েছে, তার মধ্যে 119 জন সন্দেহভাজন জঙ্গি, বিএনপি দাবি করছে 2000 জন তাদের নেতাকর্মী। এই অভিযানের আসল অর্থ আসলে কি? আমি প্রথমেই মানে মিডিয়া সৃষ্ট যে শব্দটুকু সাঁড়াশি অভিযান, এই কথাটার সাথে অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছে। পুলিশের অভিযানে, পুলিশের খাতায় সাঁড়াশি অভিযান বলে কোনো কিছু নাই। পুলিশের খাতা 3-4টা থাকে, অসীমদা আপনার বিশেষ অভিযান আছে না। পুলিশের কয়েকটি খাতা থাকে না, পুলিশের অভিযানে এটা নাই। হ্যাঁ, এটা আমি বিশেষ অভিযান চলছে। আসলে এই যে কথাগুলি একই, এই বিএনপি ধরছে, বিরোধী দল করছে, এই কথাগুলি বলে মূলত আসলে এই অভিযানের বিরোধিতা করা হচ্ছে। আমি স্পষ্টতই বলছি যে আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি সরকারের থেকে আইন শৃঙ্খলা রক্ষার উন্নতিকল্পে এই সমস্ত টার্গেট কিলিং বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা আইনের একটি সর্বাত্মক অভিযান, বিশেষ অভিযানের মাধ্যমে এই বিষয়টা থেকে উত্তরের আপনি বলছেন যে এই অভিযোগটি রাজনৈতিক। আমি আলাল ভাইকে একটু চট করে জিজ্ঞেস করতে, আলাল ভাই সত্যি সত্যি কিন্তু আপনারা বলেছেন যে পুলিশ খুব নমনীয় ভূমিকা পালন করছে, পুলিশ আসলে তাদেরকে ধরছে না। আপনারা এমনকি এটিও বলেছেন যে পুলিশ ভিআইপিদের নিরাপত্তা দিতে ব্যস্ত, সেজন্য তারা আসলে পুলিশিং করতে পারছে না। আর যখন পুলিশ একটি বিশেষ অভিযান, সাঁড়াশি অভিযান, চিরুনি অভিযানে নামলো, তখন কেন আপনারা বলছেন যে আপনাদের লোকজন ধরা হচ্ছে? আমরা তো পুলিশের অভিযানকে 630টি ধানায় 3000 গ্রেফতার, 4000 5000 গ্রেফতার হয়েছে। এটি তো আসলে না, এটা আপনি ঠিকই বলেছেন, মামলা মোকদ্দমা করে না, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ ছোটবেলার সেই বিখ্যাত গল্প আমরা সবাই বইতে পড়েছি যে ব্যাঙ যখন পানির মধ্যে ব্যাঙের বাচ্চারা উঠছিল, তখন ছেলেরা ঢিল মেরে মেরে একটার পর একটা হত্যা করছিল এবং উৎসব করছিল। তখন ব্যাঙ তাদেরকে বলছিল যে তোমাদের জন্য যেটা খেলা সেটা আমাদের জন্য মৃত্যু। তা বিএনপির 200-500 ধরবে, ক্রস ফায়ারে দিবে, 5-7 জেলখানায় নিবে, অথবা পথে বসে টাকা খেয়ে আবার ছেড়ে দিবে, এতে এমন কি অপরাধ? এমনটা আমরা বলতেই পারি, শাসক দলে যারা আছে তারা বলতেই পারে। কিন্তু আমি আলাল ভাই অভিযানের বিরোধী কিন্তু না, কিন্তু অভিযানের নামে যে গণগ্রেফতার বাণিজ্য চলছে, নিরীহ মানুষকে যে হয়রানি করা হচ্ছে, সেই জায়গাটাই হচ্ছে আমাদের গণগ্রেফতার এবং নিরীহ মানুষকে হয়রানি না। এগুলি ভ্যাক কথা। আমি যে কথাটা বলতে চাই, আলাল ভাইরা এমনকি ঈদ সামনে রেখে, যেহেতু ঈদের বাণিজ্যটা ভিন্ন বাণিজ্য, সেটার প্রেক্ষাপটের মধ্যে টানাটানি করা দরকার নেই। বিএনপির পক্ষ থেকে প্রতিদিন সকালবেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে কথাগুলি বলা হচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মানে একটু দায়িত্ব নিয়ে বলছি আর কি,
বিএনপির কোন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে যার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই, এই আলাল ভাইকে এখন পর্যন্ত এই তালিকাটা আমাদেরকে যদি দেওয়া হয় আমরা আপনাদেরকে হেল্প করব। এটা আমাকে গ্রেফতার করা হবে তখন হিসাবে আসবে না। যে পর্যায়ে নেতা হোক আপনারা নিছক অভিযোগ। আমরা একটা উদাহরণ দিয়েছি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অসীম দা আপনার কাছে আবার একটু জানতে চাইবো যে এই বিএনপি যে সাহায্যের হাত বাড়ানোর কথা বলছে একটি ঐক্যমত্যের জায়গায় পৌঁছানোর ব্যাপারে, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? এই সন্ত্রাসবাদের এগেইনস্টে, এই জঙ্গিবাদের এগেইনস্টে আপনারা এই ব্যাপারে কিছু ভাবছেন কিনা? আমরা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব অসীম কুমার উকিল, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে মানে এই গ্রেপ্তার হওয়া এবং যেটি হচ্ছে রাজনৈতিকভাবে পরাজিত করার যে আকাঙ্ক্ষা সেটি সম্পর্কে বিএনপিকে। না, আমি তো বলছি যে আসলে গ্রেপ্তারটা সামগ্রিকভাবে হত্যা বিরুদ্ধে একটা অভিযান, পুলিশের বিশেষ অভিযান চলছে। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, অসৎ উদ্দেশ্যভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার করার অভিযোগটি একেবারেই ভিত্তিহীন। আমি আপনার মাধ্যমেই বলতেছি যে সারা বাংলাদেশের বিএনপির তালিকাটা প্রকাশ করা হোক, যে বিএনপির এই নেতা যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়গুলো আমরা নিশ্চয়তা দিতে চাই যে আমাদের দর্শকরাই বলছে যে বিএনপির কোন নেতা কি আছেন যে যার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ করা হয়নি। সেই প্রসঙ্গটি তো যেমন আলাল ভাইয়ের এগেইনস্টে, আলাল ভাই আপনার এগেইনস্টে মামলা আছে না? আলাল ভাই মামলা আছে না? আলাল ভাইয়ের এগেইনস্টে মানে আমরা আপনিও সজ্জন হিসেবে জানেন সৈয়দ মজ্জুদ, তাহলে বিএনপির কোন পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে আসলে কোনো না কোনো অভিযোগ নেই? সেটি বললাম তো, সেটি ভিন্ন প্রসঙ্গ। আমরাও মামলা মোকদ্দমা, জেল জুলুম, হুলিয়া এই বিষয়গুলি মোকাবেলা করে আমরা আজকের এই রাজনৈতিক অবস্থানে আছি সেটা। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, যখন একটি বিশেষ অভিযান চলছে তখন এর মধ্যে কথা বলে যে জিনিসটা প্রকারান্তরে চেষ্টা করা হচ্ছে, এই অভিযানের উদ্দেশ্যকে ব্যাহত করতে চাচ্ছে, অভিযানকে ব্যর্থ করতে চাচ্ছে। আমি এটি মেনেছি। আমি বিরতির আগে যে বিষয়টিতে আবার একটু বলেছিলাম যে বিএনপি একটি ঐক্যমত্যের ডাক দিয়েছে, সেই ঐক্যমত্যের ক্ষেত্রে আপনারা একমত হবেন কিনা? মানে এটি ডাকাডাকির বিষয় না, মানে আমরা আমাদের ছাত্রদের পাককালে আমরাও কন্ট্রিবিউট করেছি কি যে দুই নেত্রীর এক মঞ্চে বসতে হবে, কথা বলতে হবে না, এগুলি পার হয়ে আমরা এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় রাজপথ আমাদেরকে একত্রিত করে দেবে। আজকে যেখান থেকে আপনি শুরু করেছিলেন বিএনপির চেয়ারপারসনের একটি বিবৃতি, সেই বিবৃতির সঠিক বাস্তবায়ন বিএনপির দিক থেকে হলেই রাজপথে ঐক্য হবে। আমরা সকলে মিলে হত্যা, কু, ষড়যন্ত্র, এই মারামারি, কাটাকাটি, টার্গেট কিলিং, এগুলির বিরুদ্ধে আমরা দাঁড়াবো। ধর্ম, আজকে আপনার ফ্লোরিডাতে একটি হামলা হয়েছে, এটা নিন্দা জানিয়েছে। স্পেসিফিক বিএনপির কাছে আপনারা কি চান ঐক্যমত্য বাস্তবায়ন করতে হলে? এটাই আমি বললাম, ধরেন মানে যেমন মোহাম্মদ নাসিম একটি কথা বলেছেন জামাতে ইসলামীকে ছাড়তে হবে, এটি কি? সেটা জামাতে ইসলামীকে ছাড়ার কথাটা স্পেসিফিক না করলে আমি যেটা বলতে চাই যে আমরা বিএনপিও বলছি, আলাল ভাইরাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই মুক্তিযুদ্ধের চেতনা যারা বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে, সেই মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে তাদের স্ট্যান্ড নেওয়া এবং ধর্মের নামে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এগিয়ে যাব। এই বিষয়টা কি আওয়ামী লীগের মাথায় আছে? অবশ্যই আছে, আমরা চেষ্টা করছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বারবার বলছেন যে আমার ধর্ম, আমার ধর্ম, আমার ধর্ম বলা বাস্তবায়নের দিকটা কি? মাননীয় প্রধানমন্ত্রী একটা ইনস্টিটিউশন, তিনি যখন আমার ধর্ম বলেন তখন থেকে রাষ্ট্রের ধর্ম বলে মনে হয়, আবার সংবিধানেও আছে। সেটার মানে ব্যাকরণগত ত্রুটি বিচ্যুতিটা ভিন্ন বিষয়। স্পিরিটটা কি? আমার স্পিরিটটা, আমাদের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা তো আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে চলার স্পিরিটে আমরা বিশ্বাসী এবং আমরা প্রতিটি পদক্ষেপে আমরা এগিয়ে যাচ্ছি। সে জায়গায় দাঁড়িয়ে কি আমি বলছি যে এটার এই রাজনীতি থেকে বিএনপি রাজনীতি কতটা ভিন্ন? অনেক ভিন্নতা আছে। আজকে বললাম তো, মানে জামাত ইসলামী সংশ্লিষ্টতা সেটা তো আছে, এর বাইরেও আমি যে কথাটি বলতে চাই যে আজকের ফ্লোরিডার আক্রমণের পরে যে স্টেটমেন্ট এসেছে, বাংলাদেশে এই
অনেকগুলি ঘটনা ঘটে গেছে। আমি একটু আলাল ভাইয়ের কাছে আসতে চাই, কারণ আমি আলাল ভাইয়ের কাছে আসতে চাই। আলাল ভাই আমি একটু প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে যে বেগম জিয়া যে মন্তব্য করেছেন, যে বিবৃতি দিয়েছেন, সেটি যদি তিনি মিন করে থাকেন, 20 দলীয় জোটের মধ্যে এরকম অনেকগুলি দল রয়েছে যারা বেগম জিয়ার এই মন্তব্যের সাথে একমত আসলে হবেন না বলেই আমাদের কাছে মনে হয়, কারণ তারা আরো ভিন্ন রকম কথা বলে থাকেন। না, এটা হচ্ছে আপনি যেটা বলছেন দ্যাট ইজ পারসেপশন, যেরকম হতে পারে। রাজনীতি কিন্তু অনেক কিছুই হয় অনেক সময়, কারণ কংগ্রেসের সঙ্গে যদি সিপিএম এর জোট হতে পারে ভারতে, বা আমাদের দেশে এরকম অনেক কিছু দেখা যায়, খেলাফত মজলিসের সঙ্গে যদি আওয়ামী লীগের 5 দফার চুক্তি হতে পারে, আওয়ামী লীগ যদি রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে রাখতে পারে, আওয়ামী লীগ যদি জামাতের শিবিরের লোকজনদেরকে পুলিশে চাকরি দিতে পারে শত শত, এবং সেটার প্রমাণ উপস্থাপন করেন সংসদীয় কমিটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই যে টুকু সাহেব, শামসুল হক টুকু সাহেব, তিনি এটার প্রমাণ উপস্থাপন করেছেন যে কি পরিমাণ পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে জামাত শিবিরের লোকদেরকে পয়সা খেয়ে। জেএমবি সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকালকে নড়াইল সদর থানার সদর উপজেলার ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানার পুলিশ। এটা নিয়ে যখন ছাত্রলীগ ডেমনস্ট্রেশনে নেমেছে, তখন ওসি সাহেব দেশ অনেক নিরপেক্ষ, ছাত্রলীগের সভাপতি আসলে রেহাই পায় না। এক্স্যাক্টলি ছাত্রলীগের সভাপতিও যে জেএমবি করে সেটা প্রমাণিত, কারণ ওসি বলেছেন উনি জেএমবি সদস্য হিসেবে গ্রেফতার হয়ে 8 বছর জেল খেটে তারপর জামিনে বের হয়েছেন। আবার একই ঘটনা শেরপুরে ছাত্রলীগের সভাপতির ভাই, তাকে গ্রেফতার করা হয়েছে, সে জেএমবির সুইসাইডাল স্কোয়াডের সদস্য। এই যে সারাচি অভিযানের নামে যে গ্রেফতার, সেই গ্রেফতারের মধ্যে তারা পড়েছে। যেখানে বিএনপি লোককে গ্রেফতার করছে না, আসলে সেটা না, তো আপনি যেটা বলেছেন সেটা বলে থাকেন না। আপনি যেটা বলেছেন উনি যেখানে থাকছেন এখানে একটু দয়া করে থাকেন। সেটা হলো যে এই যে জামাত ছাড়তে হবে, আপনি উস্কানি দিচ্ছেন, উনিও বলছে আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম ইসলাম ঠিক রাখছে, জামাতের সঙ্গে 1.5 বছরে আমাদের দূরতম সম্পর্ক নাই। আমাদের আমি বলছি দূরতম সম্পর্ক নাই, উপস্থিত তো থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের লোকেরাও থাকতে পারতো, আপনাদের কাউন্সিলেও তো আমরা যাবো ভবিষ্যতে, আমরা আশা করি। কিন্তু কথাটা হচ্ছে যাদেরকে আমরা ছেড়ে দেবো তাদেরকে ওনারা বগল দাবা করছেন। এই যে কয়েকটা ছোট প্রমাণ দিলাম, সে বগল দাবা করলে তো হবে না, জিনিসটা এক জায়গায় স্ট্যান্ড নিতে হবে, এক জায়গায় থাকতে হবে। আর না হলে এটার উপসংহার এইটাই, বিএনপি কে মরিয়া প্রমাণ করিতে হইবে যে বিএনপি মরে নাই। অসিফদা, এই সম্পর্কে আপনি আসলে কি বলবেন, যে ছাত্রলীগের যে জেএমবির করে বলে তাকে সভাপতি? মহিউদ্দিন ভাই, এগুলি বিচ্ছিন্ন ঘটনাগুলো নিন্দনীয়। আমরা চেষ্টা করছি এই জিনিসগুলিকে থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি। কিন্তু আমি মানে স্ট্যাটিস্টিক্সের ছাত্র হিসেবে বলি আর কি, স্ট্যাটিস্টিক্সে আপনি যদি মানেন সবকিছু সত্য, ঠিক আছে, আর না মানলে ডাহা মিথ্যা আর কি, লাই ড্যামলাই স্ট্যাটিস্টিক্স বলি আর কি, ডাহা মিথ্যা। স্ট্যাটিস্টিক্সে 5% এরর অ্যাকসেপ্টেড হোল ওয়ার্ল্ড ওয়াইড, সেটা র‍্যান্ডম স্যাম্পলিং এ। হ্যাঁ, র‍্যান্ডম স্যাম্পলিং। আমার সারা বাংলাদেশের লাখ লাখ সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এটা আমরা 5% এটা 1%ও না। You can avoid it, এটা কাউন্টেবল না। সেটা স্ট্যাটিস্টিক্সে অ্যাকসেপ্টেড, পলিটিক্সে না। আমি তো স্ট্যাটিস্টিক্সটা পলিটিক্সে ইমপ্লিমেন্ট করে কথাটা বলছি, আমি এটা গ্রহণযোগ্য না। আবার বাংলাদেশ ছাত্রলীগের লাখ লক্ষ কর্মী যারা জীবন উৎসর্গ করেছে, যারা সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে আজকে আওয়ামী লীগে আসছে, আমরা তো সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে আসছি, উদাহরণ হিসেবে তো এগুলি আসবে। একটি বিচ্ছিন্ন ঘটনা, একটি বিচ্ছিন্ন বিষয় উদাহরণ হিসেবে আসতে পারে না তো। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা নিন্দা জানাচ্ছি। আমরা বলবো ছাত্রলীগকে যেন এই বিষয়গুলোতে আরো সজাগ থাকে। যে জিনিসটা উদাহরণ হিসেবে চলে আসছে সেটাকে আর আপনি আসতে পারে না বলে না, এটা আলাল ভাই এটা রেখেছে কথা বলতেই পারে, বলাটাও সাধারণ। আরো 2-2.5 বছর আগে থেকে জামাতের সঙ্গে আওয়ামী লীগের এই সম্পৃক্ততার অভিযোগগুলো আসছে। দূরতম সম্পর্কটা এটা কি সত্যি? জামাতের সাথে আপনাদের দূরতম সম্পর্ক এটা কি সত্য? দূরতম সম্পর্ক না, এই কারণে আমরা দেখলাম যে খুব উষ্ণ আলিঙ্গন এবং এর মধ্যে দিয়ে রাইট। আমি এই কথাটা এই জায়গাটায় আসছিলাম। কাউন্সিলের সময় জামাতের একজন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অনুষ্ঠান শুরু হওয়ার 45 মিনিট পরে গিয়ে হাজির হয়েছেন, দূরতম সম্পর্কের একটা নমুনা। আর আমরা দাওয়াত করেছিলাম জামাতের পুরো মজলিসে শুরাকে, একজন গিয়ে মাত্র ওইখানে হাজির হয়েছেন, এবং তার ওই আলিঙ্গনের দৃশ্যটাই বেশি করে মিডিয়ায় দেখানো হয়েছে, কারণ ওই জায়গাটা খুব আকর্ষণীয়। এজন্য বলেছে যে সম্পর্কটা দূরতম সম্পর্ক। আপনি বলতে যে দূরতম সম্পর্ক, যে অসীম কুমার উকিল এখন ঘনিষ্ঠ সম্পর্ক হলো সরকারের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের সঙ্গে। অসীমদা, এই ব্যাপারটা কি আপনি 10 সেকেন্ড আমাদের হাতে সময় আছে, সেজন্য আপনি বলবেন যে আপনি কি এই সম্পর্কটা আরেকটু নিবিড় চান জামাতের সঙ্গে, যেহেতু আপনি এর আগে বলছিলেন যে কেউ যদি আগে ভুল করে পরে ঠিক করে তাহলে আমরা নিয়ে নিতে পারবো। না, এগুলি তো চিরশত্রু, এটা চিরশত্রু, মানে এটা আমরা তো বেসিক্যালি ধর্ম নিয়ে রাজনীতি করার পক্ষে না। আচ্ছা, না, জামাতে ইসলামী ধর্ম নিয়ে রাজনীতিটা করছে। আচ্ছা, আমরা
এদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, তার মানে তারা আছে, চিরশত্রু, থাকবে। তারা এই জায়গাটার মধ্যে আমরা এই বিএনপি কি কথাটা চিরশত্রু কিনা সেটা না, যদি না, একটু বলবেন। বিএনপি চলার পথে না, এগিয়ে বিএনপি আসছে- চিরশত্রু কিনা? না, বিএনপি চিরশত্রু আমি তো আচ্ছা, বলছি না। জামাত ইসলামী চিরশত্রু, না, জামাত ইসলামী জনাব চিরশত্রু সৈয়দ কেন? মওদুদ হোসেন চৌধুরী রাষ্ট্রধর্ম ইসলাম আলাল এবং জামাতও চায়, অসীম আপনারাও গণকে এটা আপনাদের অনেক সংবিধানে ধন্যবাদ রেখেছেন। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।